সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সাথে আমার এর আগে এমিনো কম্পাউন্ডস গুলো নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম। তাহলে অনার্স দ্বিতীয় বর্ষের তোমাদের অর্গানিক কেমিস্ট্রির এই কোর্সে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়তেছিলাম। মূলত সেকেন্ড চ্যাপ্টারটার শেষের দিকে আমরা চলে আসছিলাম। লাস্ট লেকচার গুলো যদি আমরা দেখি, লাস্ট লেকচারে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এবং বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে বিভিন্ন বিক্রিয়া আছে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা এমিন গুলোর কিছু ক্ষারীয় এবং অম্লীয় ধর্ম, এদের বিক্রিয়া, এর পাশাপাশি এদের তোমার জারণ বিক্রিয়া এবং এরপরে এমিন গুলোর মিশ্রণ থেকে কিভাবে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এমিনকে পৃথক করব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমিন গুলোর ক্ষারকত্ব নিয়ে। তাহলে অ্যামিন গুলোর ক্ষারকত্ব নিয়ে যদি আমরা আলোচনা করি, শুরুতে আমাদের যেটা বলতে হয়, ক্ষারকত্ব নিয়ে আমরা এর আগেও অ্যামিনের ফিজিক্যাল প্রপার্টিস মধ্যে আলোচনা করছিলাম। অ্যামিন গুলোর ক্ষারকত্ব নিয়ে প্রথম যে কথাটি হচ্ছে সেটা হচ্ছে যে অ্যামিন গুলো যে নাইট্রোজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে অ্যামিন সহজেই একটি প্রোটনকে গ্রহণ করতে পারে। তাহলে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে অ্যামিন যদি একটি প্রোটনকে গ্রহণ করে, তাহলে আমরা বলতে পারি অ্যামিন গুলো ক্ষারধর্ম প্রদর্শন করতে পারে। তোমরা জানো যারা ক্ষারধর্মী তারা জলীয় দ্রবণে প্রোটন গ্রহণ করে, আর যারা অম্লধর্মী তারা প্রোটন দান করে। তাহলে অ্যামিন গুলো সহজেই তারা প্রোটন গ্রহণ করতে পারে বিধায় অ্যামিনকে আমরা ক্ষারক বলে থাকি। তাহলে এদের ক্ষারধর্ম থাকার কারণে অ্যামিন গুলো সহজেই তোমার অ্যাসিডের সাথে তাহলে বিক্রিয়া করবে। তাহলে এরকম অ্যামিনের ক্ষারকত্বের বিক্রিয়ায় যদি আমরা খেয়াল করি, দেখো ক্ষারকত্ব বিক্রিয়া যদি আমরা খেয়াল করি, তাহলে শুরুতে আমরা এটা দেখতে পারি যে রিঅ্যাকশন উইথ অ্যাসিড, অ্যাসিডের সাথে কিভাবে সে বিক্রিয়া করে। তাহলে দেখো এই হচ্ছে অ্যামিন, অ্যামিনের সাথে তুমি নাইট্রিক অ্যাসিড যদি আমরা বিক্রিয়া করি, তাহলে অ্যালকাইল অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। তাহলে এখানে বিক্রিয়াটা কিভাবে ঘটলো? বিক্রিয়াটা মূলত ঘটলো যে এখানে অ্যাসিড তোমার একটি প্রোটন দান করে। অ্যাসিড যদি প্রোটন দান করে, সেই দানকৃত প্রোটনকে আমার যে ক্ষারক অ্যামিন, সে তার মুক্তজোড় ইলেকট্রন, এই যে তার মুক্তজোড় ইলেকট্রন রয়ে যায়, এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সে গ্রহণ করে। তাহলে গ্রহণ করলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে NH3+ আয়ন। এটা হয়ে যাচ্ছে NH3+ আয়ন। এই NH3+ আয়নের তাহলে নাইট্রিক অ্যাসিড যে প্রোটন দান করলো, তার প্রোটন দানের পরে কি রয়ে গেল? তার প্রোটন দানের পরে রয়ে গেল নাইট্রেট আয়ন। তাহলে তারা অ্যালকাইল অ্যামোনিয়াম নাইট্রেট এভাবে তৈরি করলো। তাহলে ওই নাইট্রিক অ্যাসিড থেকে দানকৃত প্রোটন এমিন গ্রহণ করলো। এমিন গ্রহণ করে তার সাথে ওই অ্যালকাইল অ্যামোনিয়াম আয়নের সাথে নাইট্রেটটা সংযুক্ত হয়ে লবণ তৈরি করলো। তাহলে বলা হলো যে অ্যামিন গুলো অ্যাসিডের সাথে সংযুক্ত হয়ে, অ্যামিন গুলো অ্যাসিডের সাথে সংযুক্ত হয়ে তারা এ ধরনের নাইট্রেট লবণ উৎপন্ন করে। নাইট্রেট লবণ বলতে অ্যাসিডের যে অ্যানায়ন থাকবে তার সাথে সংযুক্ত হয়ে এ ধরনের যৌগ বা লবণ তৈরি করবে। তাহলে এটা গেল আমাদের প্রথম যেটা, যে অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করে তোমার অ্যামোনিয়াম নাইট্রেট লবণ তৈরি করলো। তার মানে অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়া তোমরা জানো সবসময় লবণ উৎপন্ন হয়, এই বিক্রিয়াটাও ঠিক তেমনই বিক্রিয়া, অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়া, লবণ উৎপন্ন হলো। দ্বিতীয় ধরনের যদি বিক্রিয়া আমরা দেখি, দেখো রিঅ্যাকশন উইথ মেটাল আয়ন। মেটাল আয়নের সাথে সে কিভাবে সংযুক্ত হয়? বলছে এমিনস রিঅ্যাক্ট উইথ ট্রানজিশন মেটাল আয়নস টু ফর্ম কোঅর্ডিনেশন কম্পাউন্ড। দেখো এটা কি তৈরি করছে, এই যে তাহলে 20 মিথাইলামিন সিলভার 1 ক্লোরাইড, মিথাইলামিন সিলভার 1 ক্লোরাইড। তাহলে অ্যামিন গুলো কি করে? অ্যামিন গুলো, এই যে অ্যামিন, সে সিলভারের সাথে সংযুক্ত হয় মূলত। তাহলে কেমন মেটালের সাথে সে সংযুক্ত হবে? যে মেটাল হচ্ছে ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটাল কারা? ট্রানজিশন মেটাল তো তোমরা জানো, যাদের আমাদের ডি ব্লকের অন্তর্ভুক্ত যে মেটালগুলো, ডি ব্লকের অন্তর্ভুক্ত যে মেটালগুলো, তাদের সাথে সংযুক্ত এ ধরনের তোমার জটিল যৌগ তৈরি করে। জটিল যৌগ তৈরি করে, জটিল যৌগ বা সন্নিবেশ যৌগ বলতে পারি, কারণ জটিল যৌগগুলোর মধ্যে সন্নিবেশ বন্ধন থাকে, সেখানে এ ধরনের কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতে পারে। তাহলে এই যে মেটালগুলোর সাথে বিক্রিয়া বা অ্যাসিডের সাথে অ্যামিনের বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো অ্যামিনের ক্ষার ধর্ম প্রকাশ করে। এগুলো অ্যামিনের ক্ষার ধর্ম প্রকাশ করে।
এরপরে দেখো, তারপরে যদি আমরা দেখি, তারপরে অ্যামিনের আর কি ধর্ম আছে। অ্যামিনের আরেকটি ক্ষার ধর্ম দেখো, রিঅ্যাকশন উইথ লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডের সাথে অ্যামিন বিক্রিয়া করতে পারে। অ্যামিন হুইচ অ্যাক্ট অ্যাজ লুইস বেস অলসো রিঅ্যাক্ট উইথ লুইস অ্যাসিড। বলছে অ্যামিন এ নিজে লুইস ক্ষারকের ন্যায় আচরণ করে, এর পাশাপাশি সে লুইস অ্যাসিডের সাথেও সংযুক্ত হতে পারে। লুইস অ্যাসিডের সাথেও সংযুক্ত হতে পারে। যেমন দেখো, এটা একটা লুইস অ্যাসিড। এখন যখন লুইস অ্যাসিডের প্রসঙ্গ আসলো তখন বলতে হবে আমাদের লুইস অ্যাসিড কারা, আর অ্যামিনগুলোকে কেন লুইস ক্ষারক বলা হলো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে অ্যামিনগুলো লুইস ক্ষারকের ন্যায় আচরণ করে। তাহলে তোমাদের লুইসের মতবাদ অনুযায়ী অম্ল ক্ষারকের সংজ্ঞাটা জানতে হবে। লুইসের মতবাদ অনুযায়ী অম্ল হচ্ছে তারা যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর লুইসের মতবাদ অনুযায়ী ক্ষারক হচ্ছে তারা যারা একজোড়া ইলেকট্রন দান করতে পারে। তাহলে দেখো, বোরন ট্রাইফ্লোরাইড এই যৌগে বোরন একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই কারণে সে লুইস অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বোরন ট্রাইফ্লোরাইড কেন ইলেকট্রন গ্রহণ করবে? তাহলে বোরন ট্রাইফ্লোরাইড গ্রহণ করবে ইলেকট্রন। এখন কোন যৌগগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে? যে যৌগগুলোর ইলেকট্রন ঘাটতি আছে শুধু তারাই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড এর কি ইলেকট্রন ঘাটতি আছে? আমরা যদি সেটা চিন্তা করি তাহলে বা ক্যালকুলেশন করি তাহলে দেখি যে বোরন পরমাণুর যোজ্যত স্তরে 3টি ইলেকট্রন আছে। বোরনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তার ইলেকট্রন বিন্যাস 1s2, এভাবে 1s2, 2s2, 2s2 আর 2p1, 2p1, এ হচ্ছে বোরনের ইলেকট্রন বিন্যাস 2p1। তাহলে তার যোজ্যতা স্তর মোট কয়টা ইলেকট্রন? তার যোজ্যতা স্তর মোট ইলেকট্রন হচ্ছে 3টা। এবার 3টা ফ্লোরিনের সাথে সে বন্ধন তৈরি করছে। তাহলে 3টা ফ্লোরিনের সাথে যখন সে বন্ধন তৈরি করলো তখন 3টা ফ্লোরিন 3টা তার অযুগ্ম ইলেকট্রন শেয়ার করছে। তাহলে মোট ইলেকট্রন হলো তার 3 3 6টি। তাহলে তার অষ্টক অপূর্ণ। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড এ কারণে সে বাইরে থেকে যদি কেউ একজোড়া ইলেকট্রন তাদেরকে দিতে চায় তারা সেটা সহজেই নিতে পারে। এই একজোড়া ইলেকট্রন তারা সহজেই নিতে পারবে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইডের যদি তুমি হাইব্রিডাইজেশন করো, দেখো তার ভ্যালেন্স শেল হচ্ছে 2s2 2p1 2p1। এখন যদি এটাকে আমি আরো ইলাবোরেট করে লিখি তাহলে বলতে পারি px px py py এবং pz। তাহলে তোমার 2p যে ইলেকট্রনটি সেই ইলেকট্রন আছে কোথায়? সেই ইলেকট্রন আছে px এ, সেই ইলেকট্রন আছে px এ। এবার এক্সাইটিং স্টেটে বোরন কি করতে পারে? 2s থেকে 2s এর যে তার দুটি ইলেকট্রন আছে সেখান থেকে একটি ইলেকট্রন সে 2py তে দিতে পারে। যদি এখান থেকে একটি ইলেকট্রন এখানে দিয়ে দেয় তাহলে তার এখানে একটা 2s1 হয়, 2px1 2py1। এই তিনটে আনহাইব্রিড অরবিটাল নিয়ে সে হাইব্রিড অরবিটাল তৈরি করে sp2। কিন্তু তার যে পিজেড অরবিটাল, এই পিজেড অরবিটাল কিন্তু ভ্যাকেন্ট রয়ে গেছে। এবার ওই পিজেড অরবিটাল একটি ফাঁকা অরবিটালে সে চাইলে একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। ওই একজোড়া ইলেকট্রন কে দান করলো? অ্যামিনের এই যে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন, এই মুক্তজোড় ইলেকট্রন সে দান করলো। তাহলে এই মুক্তজোড় ইলেকট্রন দান করছে। তাহলে লুইস এর মতবাদ অনুযায়ী যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করবে তারা লুইস অ্যাসিড, এবং যারা একজোড়া ইলেকট্রন দান করবে তারা লুইস ক্ষারক। তাহলে এখানে অ্যামিন গুলো লুইস ক্ষারকের ন্যায় আচরণ করে এবং এই বোরন ট্রাইফ্লোরাইড লুইস অ্যাসিডের ন্যায় আচরণ করে। এ কারণে বলা হলো যে অ্যামিন গুলো লুইস অ্যাসিডের সাথে সংযুক্ত হতে পারে, লুইস অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি অ্যামিনের ক্ষারকীয় বা ক্ষারধর্মী বিক্রিয়া। এবার যদি অ্যামিন অ্যাসিড হিসেবে বিক্রিয়া করে তাহলে কেমন হবে দেখতে দেখো। রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটালস, সক্রিয় ধাতুগুলোর সাথে যদি তারা বিক্রিয়া করে, বলছে হাইড্রোজেন অফ দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যামিনস আর উইকলি অ্যাসিডিক এন্ড অন রিঅ্যাকশন উইথ সোডিয়াম এন্ড লিথিয়াম মেটাল, সোডিয়াম এন্ড লিথিয়াম সল্ট আর ফর্মড এন্ড হাইড্রোজেন গ্যাস ইজ রিলিজড। তাহলে বলছে যে অ্যামিন গুলো অ্যাক্টিভ মেটাল গুলোর সাথে সংযুক্ত হতে পারে। তাহলে অ্যাক্টিভ মেটাল গুলো কি করে? এদের থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেয়, প্রতিস্থাপিত করে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো এই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এই কারণে বলা হলো যে এদের অ্যাসিড ধর্ম আছে, এদের অ্যাসিড ধর্ম আছে।
আবার বলছে তারা গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করে। কি বলছে? রিয়াকশন উইথ গ্রিগনার্ড রিএজেন্ট বিং এ স্ট্রং বেস ডিপ্রোশনেটেড অ্যামিনস ভেরি ইজিলি। তাহলে গ্রিগনার্ড বিকারকের সাথে সে সহজেই বিক্রিয়া করতে পারে। তাহলে এখানেও এই অ্যামিনের ক্ষার ধর্ম প্রকাশ পায়। অ্যামিনের ক্ষার ধর্ম প্রকাশ পায়, সরি, অ্যামিনের এখানেও অম্ল ধর্ম প্রকাশ পায়। এরপরে যদি আমরা দেখি, দেখো অ্যালকাইলেশন অ্যামিনের ক্ষেত্রে অ্যালকাইলেশন হতে পারে। অ্যামিনের সাথে যে তোমার NH2 মূলকের সাথে যে তোমার নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন গুলো বিভিন্ন অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। বিভিন্ন অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এই প্রতিস্থাপিত হয়ে হয়ে তারা যৌগ তৈরি করে। তাহলে বলছে অ্যালকাইলেশনে কি বলছে দেখো, রিঅ্যাকশন অফ অ্যান অ্যামিন with alkyl halide result in alkylation of the nitrogen. The reaction takes place by SN2 mechanism with the amine acting as a nucleophile. তাহলে এটা দ্বিআণবিক নিউক্লিওফিল প্রতিস্থাপন বিক্রিয়ার পথ অনুসরণ করে। তাহলে অ্যামিন এখানে কি হিসেবে আচরণ করে? অ্যামিন এখানে নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে। অ্যামিন এখানে নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে। তাহলে বিক্রিয়াটা যদি দেখো, একটা অ্যালকাইল হ্যালাইড আর অ্যামিনে, তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে সে সংযুক্ত হয়ে গেল। এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের অংশ, হচ্ছে অ্যামিনের অংশ। তাহলে যখন বন্ডেড হলো নাইট্রোজেন পরমাণু, তার উপরে সৃষ্ট পজিটিভ চার্জকে প্রশমনের জন্য হাইড্রোজেনটাকে রিলিজ করে দিল। এই হাইড্রোজেনটাকে যখন সে রিলিজ করে দিল, ওই হাইড্রোজেনটা প্রোটন হিসাবে, অর্থাৎ ইলেকট্রন বঞ্চিত হয়ে এখান থেকে অপসারিত হচ্ছে। তাহলে ইলেকট্রন যখন সে বঞ্চিত হচ্ছে, তখন ওই ইলেকট্রন বঞ্চিত হলে তার যে এই হ্যালাইড আয়ন আছে, ওই হ্যালাইড আয়নের ক্ষেত্রে আমরা দেখি যে এই হ্যালাইড আয়নের সাথে সে সংযুক্ত হয়ে তখন হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয় এবং এখানে সেকেন্ডারি অ্যামিন উৎপন্ন করে। এভাবে সেকেন্ডারি অ্যামিন উৎপন্ন করে। তাহলে এই যে অ্যামিনের এই ধরনের বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক এই সাবস্টিটিউশন বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তাহলে এই সেকেন্ডারি অ্যামিনের সাথে যদি আরেকটি অ্যালকাইল হ্যালাইড দাও, তাহলে কি হবে? সেকেন্ডারি অ্যামিনের সাথে যদি আবার কোনো অ্যালকাইল হ্যালাইড আমি যোগ করি, তাহলে এটা টারশিয়ারি অ্যামিনে রূপান্তরিত হবে। এভাবে অ্যামিনের মধ্যে নাইট্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন সংযুক্ত যত সময় থাকে, তত সময় পর্যন্ত তাদের অ্যালকাইলেশন ঘটতে পারে। এরপর দেখো, তাহলে এই ধরনের অ্যামিন অ্যাসিড এটা গেল। এরপর আসো, এই ধরনের আমাদের বিক্রিয়াগুলো যদি আমরা লক্ষ্য করি অ্যামিনের, তাহলে দেখো ইথাইল অ্যামিনের সাথে ইথাইল ব্রোমাইড নেওয়া হলো। তাহলে কি অপসারিত হবে? এখানে অ্যামিন থেকে যে হাইড্রোজেন এবং অ্যালকাইল হ্যালাইডের ব্রোমিন, অর্থাৎ হ্যালোজেন অংশ, এটা মিলে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হচ্ছে। দেখো হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হলে এই C2H5 NH, একটা হাইড্রোজেন থাকবে NH, এর সাথে C2H5 সংযুক্ত হবে, ডাইমিথাইল অ্যামিন উৎপন্ন করলো। একটু আগে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটার সাথে যদি আবার অ্যালকাইল হ্যালাইড দেই আমরা, তাহলে ট্রাইমিথাইল অ্যামিন উৎপন্ন হবে। ট্রাইমিথাইল অ্যামিনের সাথে যদি আবার অ্যালকাইল হ্যালাইড দাও, তাহলে আমরা এটাকে বলি কোয়াটারনারি সল্ট, কোয়াটারনারি লবণ বা কোয়াটারনারি যৌগ উৎপন্ন হবে। তাহলে যেটা উৎপন্ন হলো এটা হচ্ছে টেট্রা ইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। এক্ষেত্রে যেটা উৎপন্ন হলো টেট্রা ইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। এভাবে আমাদের অ্যামিন গুলোর মধ্যে প্রাইমারি অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন থেকে টারশিয়ারি অ্যামিন থেকে কোয়াটারনারি কম্পাউন্ড, এভাবে তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে অ্যামিনের অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে অ্যামিনে যেভাবে অ্যালকাইলেশন ঘটে, ঠিক একইভাবে অ্যাসাইলেশনও ঘটতে পারে। অ্যামিনে যেভাবে অ্যালকাইলেশন ঘটে, ঠিক একইভাবে অ্যাসাইলেশনও ঘটতে পারে। তাহলে কি বলছে দেখো বি নাম্বার পয়েন্টে,
বি নাম্বার পয়েন্টে বলছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যামিনস আন্ডারগো নিউক্লিওফিলিক অ্যাসাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন when treated with acyl halides or anhydrides forming nitrogen substitute amide। তাহলে এরা অ্যাসাইলেশন করে অ্যামাইড গঠন করতে পারে। দেখো এটা একটা এসিটাইল ক্লোরাইড, এর সাথে তোমার ডাইমিথাইল অ্যামিন যদি সংযুক্ত হয় তাহলে অ্যামিনের যে এই হাইড্রোজেন, খেয়াল করো এই যে হাইড্রোজেন আর ওর যে হ্যালোজেন, এরা মিলে HCl তৈরি করবে। তাহলে নাইট্রোজেনের সাথে এই কার্বনের বন্ড হবে, এই নাইট্রোজেনের সাথে এই কার্বনের বন্ড হবে, এভাবে নাইট্রোজেনটা এই কার্বনের সাথে বন্ড তৈরি করবে। তাহলে দেখো সে কাজ হচ্ছে, সেই নাইট্রোজেন C2H5 C2H5 আর এই COCH3 এর সাথে সে বন্ধন তৈরি করলো। তাহলে বলছে NN ডাইইথাইল এসিটামাইড তৈরি হলো, NN ডাইইথাইল এসিটামাইড। এভাবে তুমি সহজেই অ্যামিনগুলোকে এসিটাইলেশন করে অ্যামাইড যৌগ গঠন করতে পারো, অ্যামাইড যৌগ গঠন করতে পারো। তাহলে এই যে অ্যামাইডটা গঠিত হয় তার মেকানিজম যদি আমরা একটু খেয়াল করি, দেখো মেকানিজমটা যদি আমরা খেয়াল করি, দেখো তোমরা হচ্ছে এসিটাইল ক্লোরাইড, এসিটাইল ক্লোরাইডে ক্লোরিন পরমাণু এ হচ্ছে তড়িৎ ঋণাত্মক। তাহলে তড়িৎ ঋণাত্মক পরমাণু কি করবে, তড়িৎ ঋণাত্মক পরমাণুগুলো বন্ধনে আবদ্ধ থেকে বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। তাহলে সে বন্ধন জোড় ইলেকট্রনকে টেনে নেবে, যদি টেনে নেয় তখন কার্বনের উপর কার্বন পজিটিভ চার্জে চার্জিত হবে। কেন? কারণ ইলেকট্রন সে বঞ্চিত হলো, কার্বন পজিটিভ চার্জে চার্জিত হলো, পজিটিভ চার্জে চার্জিত হবে। কেন হবে? কারণ সে ইলেকট্রন বঞ্চিত হবে। যখন ইলেকট্রন বঞ্চিত হবে তখন এই অ্যামিন সে সহজেই একে কি করবে, ইলেকট্রন দান করবে। দান করলে তার সাথে সংযুক্ত হয়ে যাবে। দেখো এই যে সংযুক্ত হয়ে গেল, এটার সাথে এটা সংযুক্ত হয়ে গেল। তাহলে নাইট্রোজেন যে ইলেকট্রন দান করলো, এখানে নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ সৃষ্টি হলো, এই দেখো পজিটিভ চার্জ। কারণ কি, সে ইলেকট্রন ডোনেট করছে। তাহলে ইলেকট্রন যদি সে ডোনেট করে তাহলে অবশ্যই তার উপরে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। এবার নাইট্রোজেন সে তার উপরে সৃষ্ট ধনাত্মক চার্জকে প্রশমন করতে চাবে, প্রশমিত করতে চাবে। তাহলে প্রশমিতটা কিভাবে করবে? নাইট্রোজেনের সাথে সংযুক্ত যে হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান অনেক বেশি। তাহলে নাইট্রোজেন কি করে, সহজেই ওই সিগমা বন্ড ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়, টেনে নিয়ে হাইড্রোজেনকে প্রোটন হিসেবে ছেড়ে দেয়, হাইড্রোজেনকে প্রোটন হিসেবে রিলিজ করে দেয়। অর্থাৎ হাইড্রোজেনটা এখানে ইলেকট্রন বঞ্চিত হয়ে অপসারিত হয়ে যায়। তাহলে এভাবে হাইড্রোজেন ইলেকট্রন বঞ্চিত হয়ে অপসারিত হয়ে গেল। আর দেখো এই নাইট্রোজেন হাইড্রোজেন এই বন্ধন জোড় ইলেকট্রন নাইট্রোজেন নিজে টেনে নিল, তাহলে হাইড্রোজেনটা প্রোটন হিসেবে অপসারিত হলো। এই যে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আর এই যে ঋণাত্মক চার্জযুক্ত এর আগে তোমার ক্লোরিন, এরা পরস্পর মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে, এরা পরস্পর মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। এবং নাইট্রোজেন তার পজিটিভ চার্জকে প্রশমনের মাধ্যমে স্টেবল যৌগ অ্যাসিড অ্যামাইড গঠন করবে, স্টেবল যৌগ অ্যাসিড অ্যামাইড গঠন করে। এভাবে তাদের অ্যাসাইলেশন ঘটে। যদি এটা তুমি এসিটাইল ক্লোরাইডের পরিবর্তে এটা বেনজোইল ক্লোরাইড নিতে চাও তাহলে হতে পারে। দেখো নিচের বিক্রিয়াটা খেয়াল করো, এটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড, তাহলে এটা হচ্ছে বেনজাইলেশন। বেনজোইল ক্লোরাইডের সেম মেকানিজম, ক্লোরিন বন্ধন জোড় ইলেকট্রন টেনে নেবে, তখন এই নাইট্রোজেন এই কার্বনের সাথে সংযুক্ত হবে, এখানে সংযুক্ত হলে নাইট্রোজেন আবার হাইড্রোজেনকে প্রোটন হিসেবে ছেড়ে দিবে, যে কোনো হাইড্রোজেনকে সে ছেড়ে দিবে, তাহলে বেনজামাইড তৈরি হবে। তাহলে এটা হচ্ছে এসিটামাইড, এটা এই যৌগ হচ্ছে বেনজামাইড, এভাবে বেনজামাইড তৈরি হবে। তাহলে বলছে বেনজাইলেশন of amine is carried out by treating amine with benzoyl chloride in presence of aqueous alkali, অর্থাৎ তোমার ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে এই বেনজাইলেশনটা ঘটে। আবার তোমার অ্যামিন গুলো তাদের acetylation amine of substitute amide is also acid by treating them with carboxylic anhydride, অ্যানহাইড্রের সাথেও তারা বিক্রিয়া করতে পারে, অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া করেও তারা অ্যাসিটামাইড গঠন করতে পারে, অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া করেও তারা অ্যাসিটামাইড গঠন করতে পারে।
তাহলে এ হচ্ছে তাদের মেকানিজম। এই মেকানিজমটা আমরা শিখে রাখবো যে অ্যামিনে কিভাবে অ্যাসিটাইলেশন ঘটে। অ্যাসিটাইলেশন ঘটে। এরপরে দেখো আমরা অ্যাসিটাইলেশনটা দেখছি, এবার এটা দেখব এটা হচ্ছে মূলত অ্যামিন শনাক্তকরণের বিক্রিয়া। খেয়াল করো তোমরা, এই বিক্রিয়ায় অ্যামিনের মধ্যে যদি তুমি ক্ষারের উপস্থিতিতে ক্লোরোফর্ম যোগ করো তাহলে অ্যামিন দুর্গন্ধযুক্ত তোমার কার্বিল অ্যামিন উৎপন্ন করে। কার্বিল অ্যামিন উৎপন্ন করে এবং এই রিঅ্যাকশনটাকে আমরা কার্বিল অ্যামিন রিঅ্যাকশন বলে থাকি। অ্যামিনের শনাক্তকরণের এই বিক্রিয়া যে কার্বিল অ্যামিন রিঅ্যাকশন, যৌগটা মূলত হচ্ছে আইসোসায়ানাইড। যে যৌগটা উৎপন্ন হয় সেটা হচ্ছে মূলত আইসোসায়ানাইড। এই যে আইসোসায়ানাইড যৌগ তৈরি হয়, এই আইসোসায়ানাইড যৌগের তীব্র দুর্গন্ধ থাকে। আইসোসায়ানাইড যৌগের তীব্র দুর্গন্ধ থাকে। এই তীব্র দুর্গন্ধ থেকে আমরা মূলত তাদেরকে শনাক্ত করে থাকি। তবে এই আইসোসায়ানাইডটা যদি অ্যালকাইল মূলকের সাথে হয় তখন তাকে বলি আমরা অ্যালকাইল আইসোসায়ানাইড। যদি অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক হয় তখন বলি ফিনাইল আইসোসায়ানাইড। বেনজিন চক্র থাকলে তখন ফিনাইল আইসোসায়ানাইড বা বেনজিন আইসোসায়ানাইড বা অ্যারাইল আইসোসায়ানাইড গঠিত হতে পারে। তবে দুটারই তীব্র দুর্গন্ধ থাকে। দুটারই তীব্র দুর্গন্ধ থাকে। এই তীব্র দুর্গন্ধ দেখে আমরা তাকে গন্ধটা পেয়ে আমরা তাকে শনাক্ত করে থাকি। এখন এই আইসোসায়ানাইডের কারা বিক্রিয়াটা করে? এই বিক্রিয়াটা মূলত করে প্রাইমারি অ্যামিন। এই কার্বিল অ্যামিন বিক্রিয়াটা মূলত কারা দিয়ে থাকে? কার্বিল অ্যামিন বিক্রিয়াটা মূলত দিয়ে থাকে প্রাইমারি অ্যামিন গুলো। এখন প্রাইমারি অ্যামিনের মধ্যে সেটা হতে পারে এলিফেটিক অথবা অ্যারোমেটিক। সেটা হতে পারে এলিফেটিক অথবা অ্যারোমেটিক। অর্থাৎ এলিফেটিক অথবা অ্যারোমেটিক যে কোনো ধরনের অ্যামিনই এই ধরনের কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়। তাহলে তুমি শুধুমাত্র কার্বিল অ্যামিন বিক্রিয়ার সাহায্যে তুমি প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করতে পারবে, সেটা এলিফেটিক হোক অথবা অ্যারোমেটিক হোক। কিন্তু তুমি সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যামিনকে এর সাহায্যে শনাক্ত করতে পারবে না। সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যামিনকে কার্বিল অ্যামিন বিক্রিয়ার সাহায্যে শনাক্ত করতে পারবে না। তাহলে এই বিক্রিয়াটার কৌশলটা আমাদের জানা দরকার। কৌশলটা দেখো, ক্ষারের উপস্থিতিতে ক্ষার জলীয় দ্রবণে যে হাইড্রোক্সিল আয়ন দেয়, সেই হাইড্রোক্সিল আয়নের সাথে ক্লোরোফর্ম প্রথমে এ ধরনের যৌগ তৈরি করে, কার্বন টেট্রাক্লোরাইড অ্যানায়ন। সেখান থেকে কোলিন পরমাণু ইলেকট্রন জোড় নিয়ে বঞ্চিত হয়ে CCl2 উৎপন্ন করে। এবার এটার সাথে অ্যামিন সংযুক্ত হয়। অ্যামিন সংযুক্ত হয় নাইট্রোজেন মুক্তজোড় ইলেকট্রন দিয়ে কার্বনের সাথে সংযুক্ত হয়। কার্বন ইলেকট্রন প্রাপ্তি ঘটে, এই কারণে তার উপরে ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো, দেখো এই। আর নাইট্রোজেন ইলেকট্রন বঞ্চিত হলো, এই কারণে তার উপরে ধনাত্মক চার্জের সৃষ্টি হলো। নাইট্রোজেন ইলেকট্রন বঞ্চিত হলো, এই কারণে তার উপরে ধনাত্মক চার্জের সৃষ্টি হলো। এর পরবর্তীতে নাইট্রোজেন ধনাত্মক চার্জ প্রশমনের জন্য তার এই নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ড ইলেকট্রনকে আবার টেনে নিচ্ছে, এ কারণে হাইড্রোজেনকে সে রিলিজ করে দিচ্ছে। হাইড্রোজেনকে রিলিজ করে দিচ্ছে, রিলিজ করে এই যৌগ উৎপন্ন করলো। কিন্তু যে হাইড্রোজেনকে সে রিলিজ করলো সেই হাইড্রোজেন H+ আয়ন হিসেবে অপসারিত হচ্ছে। তাহলে H+ আয়নকে আবার কার্বন তার উপরে সৃষ্ট ঋণাত্মক চার্জ দ্বারা তাকে গ্রহণ করলো। দেখো, যে হাইড্রোজেনকে ও ছেড়ে দিয়েছিল সেই হাইড্রোজেন কার্বনের সাথে সংযুক্ত হয়ে গেল। এবার এই কার্বনের ক্লোরিন এবং হাইড্রোজেন মিলে HCl হিসেবে তারা অপসারিত হবে। HCl হিসেবে অপসারিত হবে। যখন HCl হিসেবে অপসারিত হয় তখন এই কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন সৃষ্টি হয়। কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন সৃষ্টি হয়। আবার যখন এই ক্লোরিন বের হয়ে যাবে তখন কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড সৃষ্টি হবে। এই ট্রিপল বন্ড যখন সৃষ্টি হয় তখন নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ সৃষ্টি হয়। ওই পজিটিভ চার্জকে তখন নাইট্রোজেন কি করে, ওই যে দ্রবণে বিদ্যমান তোমার হাইড্রোক্সিল আয়ন আছে, ওই হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে প্রোটন হিসাবে হাইড্রোক্সিল আয়ন আর ওই হাইড্রোজেন আয়ন পরস্পর সংযুক্ত হয়ে পানি উৎপন্ন করে আইসোসায়ানাইড গঠন করে। আইসোসায়ানাইড গঠন করে। তাহলে এই মেকানিজমটা একটু ভালো মতো তোমরা দেখো, এটা বারবার বাসায় তোমরা প্র্যাকটিস করবে। এটা যদি বারবার লেখো তাহলে পারা সম্ভব হবে, কঠিন কিছু না। তাহলে দেখো,
এরপর বলছে রিঅ্যাকশন উইথ কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইডের সাথে অ্যামিন কিভাবে রিঅ্যাকশন করে সেটা যদি আমরা খেয়াল করি একটু। অ্যামিন হচ্ছে কার্বন ডাইসালফাইড, তাহলে নাইট্রোজেনের মুক্ত যদি কার্বনের সাথে সংযুক্ত হয় সালফার বন্ধন যে ইলেকট্রন নেয়, সালফার ঋণাত্মক, নাইট্রোজেন ধনাত্মক। এবার নাইট্রোজেন কি করবে, এই হাইড্রোজেনকে রিলিজ করে দিবে। রিলিজ করবে কেন, তার পজিটিভ চার্জকে প্রশমনের জন্য। যে হাইড্রোজেনকে রিলিজ করবে ওই হাইড্রোজেনটা মূলত H+ আয়ন হিসেবে যাবে, H+ আয়ন হিসেবে যাবে, এই H+ আয়ন। এবার ওই H+ আয়নকে ওই যে সালফার যার উপরে ঋণাত্মক চার্জ আছে, এই যে ঋণাত্মক চার্জ, সে গ্রহণ করবে। গ্রহণ করে এভাবে কার্বামিক অ্যাসিড তৈরি করবে, কার্বামিক অ্যাসিড তৈরি করবে। সেখান থেকে হাইড্রোজেন সালফাইড রিলিজের মাধ্যমে তারা আইসোথায়োসায়ানেট গঠন করে, আইসোথায়োসায়ানেট গঠন করে। তাহলে কার্বন ডাইসালফাইডের সাথে অ্যামিন গুলো সংযুক্ত হয়ে আইসোথায়োসায়ানেট তৈরি করতে পারে। এরপরে বলছে রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড। All amines react with nitrous acid, however the product form depends upon the category of amine. তাহলে এখানে মূল কথা হলো যে সকল অ্যামিনই তোমার নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, তবে কোন অ্যামিন কি ধরনের উৎপাদ তৈরি করবে সেটা ডিপেন্ড করবে ওই অ্যামিনের ক্যাটাগরির উপর। অ্যামিনটা যদি প্রাইমারি হয় এক ধরনের উৎপাদ হবে, যদি সেকেন্ডারি হয় আরেক ধরনের উৎপাদ হবে, যদি টারশিয়ারি হয় আরেক ধরনের উৎপাদ হবে। তাহলে দেখো এখানে যদি প্রাইমারি অ্যামিন হয় বলছে, তাহলে নাইট্রাস অ্যাসিড দ্বারা অক্সিডেশন হইলে তার কি হয়, বলছে all types of amine are oxidized, however the product depends upon the type of amine and the oxidant used. Primary amines and oxidation through a series of steps yield nitro compounds. Primary amine গুলো জারণের ফলে নাইট্রো কম্পাউন্ড তৈরি করে। এটা বলছে প্রাইমারি অ্যামিন in which the amino group is bonded a tertiary carbon can be oxidized with the potassium কম্পাউন্ড এত পার্সেন্ট 70 থেকে 80% এল। তাহলে প্রাইমারি অ্যামিন আমার নাইট্রোসো কম্পাউন্ড তৈরি করবে। কিন্তু দেখো সেটা যদি সেকেন্ডারি অ্যামিন হয় তাহলে সেটা হাইড্রোক্সিল অ্যামিন তৈরি করে। সেকেন্ডারি অ্যামিন হলে সেটা হবে হাইড্রোক্সিল অ্যামিন। তাহলে বলছে সেকেন্ডারি অ্যামিনস এন্ড অক্সিডেশন ইয়েল ডাই অ্যালকাইল হাইড্রোক্সিল অ্যামিন, ডাই অ্যালকাইল হাইড্রোক্সিল অ্যামিন। তাহলে সেকেন্ডারি অ্যামিন গুলো আমার কি তৈরি করলো, হাইড্রোক্সিল অ্যামিন তৈরি করলো। টারশিয়ারি অ্যামিন গুলো অ্যামিন অক্সাইড তৈরি করে। বলছে টারশিয়ারি অ্যামিন এন্ড অক্সিডেশন ইয়েল্ড অ্যামিন অক্সাইড, the bond between the nitrogen and oxygen must be drawn with positive on nitrogen and negative charge on oxygen. তাহলে এভাবে টারশিয়ারি অ্যামিন গুলো নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ সৃষ্টি এবং এই ধরনের অ্যামিন অক্সাইড গঠন করে, অ্যামিন অক্সাইড গঠন করে। তাহলে এভাবে আমরা অক্সিডেশনের মাধ্যমে নাইট্রাস অ্যাসিড দ্বারা অ্যামিন গুলো প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনকে শনাক্ত করতে পারি, প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনকে শনাক্ত করতে পারি। তাহলে আজকে আমাদের এই অক্সিডেশন রিঅ্যাকশন পর্যন্ত থাকবে। এর পরের লেকচারে আমরা মূলত অ্যামিন গুলোর সেপারেশন পড়ব। অ্যামিন গুলোর সেপারেশন গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে অ্যামিন গুলো প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনকে আমরা কি কি ভাবে সেপারেট করতে পারি। তাহলে তোমরা আশা করি এটা খুব ভালো মতো পড়বে এই পর্যন্ত। আর একটি বা দুটি লেকচার হলে, আমাদের একটি লেকচারেই মোস্ট প্রবাবলি হয়ে যাবে, নাইট্রো অ্যামিনো কম্পাউন্ডটা শেষ হবে। অ্যামিনো কম্পাউন্ড সেকেন্ড চ্যাপ্টার, এটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে সেকেন্ড ইয়ারের বড় অধ্যায় অর্গানিকের। এটা শেষ করলে আমরা পরবর্তী আরো কিছু অধ্যায় পড়বো। এর ফাঁকে অন্যান্য স্যাররাও নিশ্চয়ই তোমাদের অর্গানিকের আরো কিছু অধ্যায় পড়িয়েছেন। এরপরে বাকি অধ্যায়গুলো আশা করি আমরা খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড ইয়ারের অর্গানিক কোর্সটা শেষ হয়ে যাবে। তাহলে তোমরা এই পর্যন্ত পড়ে নিও সবাই। আমরা আগামী লেকচারে আমরা অ্যামিনের শনাক্তকরণ করব। তাহলে সবাই ভালো থেকো।